1945 সালে জাপানে দুইবার পারমাণবিক বোমা হামলার পর 1950 সালে আমেরিকা জাপানি পণ্যকে অকেজ বলে ঘোষণা করে। আর 2024 সালে এসে জাপানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আপনি জেনে অবাক হবেন যে 2024 সালে এসে সারা বিশ্বের জিডিপির শীর্ষে থাকা 10 দেশের মধ্যে জাপান চতুর্থ। আজকের দিনে ইয়ামাহা, হোন্ডা, টয়োটা, সনি, ক্যানন, নিকন, ক্যাসিও সহ বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ও নাম্বার 1 ব্র্যান্ডগুলো অধিকাংশই জাপানি। এখন সবার মাঝে একটাই প্রশ্ন, 80 বছর আগে যে জাপানের মানুষের বেঁচে থাকাই কঠিন ছিল, এই জাপান কিভাবে আজ সারা বিশ্বের নাম্বার 1 পরাশক্তি হয়ে উঠল? কি সেই কারণ? এর উত্তরটা সহজ হলেও অনেকেরই অজানা। জাপানিরা তাদের সকল কাজে এমন 6টি কৌশল ব্যবহার করে যার মাধ্যমে তারা যে কোনো কাজে সর্বোচ্চ মনোযোগ দিতে পারে। আজ আমি এই ভিডিওতে সেই কৌশলগুলি আলোচনা করব। চলুন শুরু করা যাক। নাম্বার 1, মুশিন। ইউএফসি চ্যাম্পিয়ন অ্যালেক্স পেরেরাকে তার প্রতিপক্ষ হিল একটি ইলিগ্যাল কিক করে। রেফারি এটা লক্ষ্য করে টাইম আউট ডিক্লেয়ার করতে যাচ্ছিলেন, কারণ রেফারি মনে করেছিলেন অ্যালেক্স এই কিকের প্রভাব সহ্য করতে পারবে না। তাই তিনি লড়াই বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু অ্যালেক্স সেই কিকে কোনো পাত্তাই দেননি। বরং সে তার প্রতিপক্ষের উপর এতটাই ফোকাস ছিলেন যে সে রেফারির দিকে না তাকিয়েই তাকে সাইড করে দেন এবং ফাইট কন্টিনিউ করেন। আর এর মাত্র কিছু সময় পরেই অ্যালেক্স তার প্রতিপক্ষকে পরাজিত করেন। এখানে অ্যালেক্স যে কৌশলটি ব্যবহার করেছে তার নাম হলো মুশিন, অর্থাৎ এমটি মাইন্ড। মুশিন মানে হলো প্রেজেন্ট মোমেন্টে সম্পূর্ণরূপে উপস্থিত থাকা, এলোমেলো এবং বিভ্রান্ত চিন্তা থেকে মনকে সম্পূর্ণ মুক্ত রাখা এবং লক্ষ্যের প্রতি 100% ফোকাস থাকা। মুশিন 3টি প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত। অ্যাবসেন্স অফ ডিস্ট্রাকশন। এখানে অ্যালেক্স কোনো কিছুতেই ডিস্ট্রাক্ট হননি, ইভেন হিল তাকে ইলিগাল কিক করা সত্ত্বেও। হ্যাভিং এ ক্লিয়ার মাইন্ড। আমাদের মস্তিষ্কে কোনো প্রকার চিন্তা বা ইমোশন থাকা উচিত নয় যা আমাদের কাজে ফোকাস করতে ডিস্ট্রাক্ট করে। অ্যাভয়েড আনইম্পর্টেন্ট থিংস। এর মানে হলো যে কোনো কাজে ততটুকুই অ্যাটেনশন দিন যতটুকু প্রয়োজন এবং কাজের সাথে রিলেটেড নয় এমন সকল বিষয় অ্যাভয়েড করুন। নাম্বার 2, কিনসুগি। একটা উদাহরণ দিলে খুব সহজেই আপনিও এই কৌশলটি বুঝতে পারবেন। ইয়োকো নামের এক জাপানি মেয়ে সোনার উপর প্রলেপ দিয়ে ভাঙা বাসন মেরামত করত। শুধু ইয়োকোই নয়, জাপানে আরো অনেকেই ভাঙা বাসন মেরামতের বিজনেস করে। আমাদের দেশেও অনেকেই আছে যারা ভাঙা বাসন মেরামতের কাজ করে। তারা আর কতটাই প্রফিট করে, যা আয় করে তা দিয়ে কোনো রকম জীবন চলে যায়। কিন্তু আপনি কি জানেন, জাপানে এই সোনার উপর প্রলেপ দেওয়া বাসনগুলোতে মেরামতের স্পষ্ট দাগ থাকা সত্ত্বেও সোনার উপর চেয়েও বেশি দামে বিক্রি হয়। এগুলো বেশি দামে বিক্রি হওয়ার কারণ সোনা বা রূপোতে ইনভেস্ট করা। আর এর পিছনে লুকিয়ে আছে জাপানি কিনসুগি টেকনিক। আর এই টেকনিকের পিছনে লুকিয়ে আছে জাপানি গভীর জীবন দর্শন। জাপানিরা যেমন তাদের ভাঙা বাসন ফেলে দেয় না, সব একসাথে রাখে, পরে আবার তা আবার ব্যবহার উপযোগী করে আরো মূল্যবান করে তোলে, ঠিক তেমনি তারা তাদের ভুল ত্রুটিগুলো গোপন করে না। এভাবে ভাঙা বাসনের মতো সেগুলো আবার জুড়ে দিয়ে আরো শক্তিশালী ভিত রচনা করে। তারা তাদের ভুলগুলো থেকে শিখে নিজেদেরকে আরো উন্নত করে তোলে। এভাবে আমরাও যদি কোনো ভুল করি তাহলে আমরা এই কাজগুলো করতে পারি যা আমাদের জাপানিদের মতো ভুল ত্রুটি মুক্ত রাখবে। ভুল শনাক্তকরণ ও এর কারণ খুঁজে বের করা, ভুলগুলোকে অ্যাকসেপ্ট করা। প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনো ভুল করে, কিন্তু এটা ব্যাপার নয়। ব্যাপার হলো সেটা অনেকেই তাদের ভুল স্বীকার করতে চায় না। আর ভুল স্বীকার না করলে কখনোই সমাধান খুঁজে পাওয়া যাবে না। তাই সবার প্রথম ভুলগুলোকে খুঁজে বের করে অ্যাকসেপ্ট করতে হবে। আর যখন আমরা আমাদের ভুলগুলো মেনে নেই তখন আমরা মানসিকভাবে আরো স্ট্রং হয়ে উঠি। নাম্বার 3, কোকোরোজাশি। কোকোরোজাশি এর অর্থ হলো ব্যক্তিগত মিশন। আমাদের কোনো কাজের পিছনে যদি কোনো উদ্দেশ্য বা লক্ষ্য থাকে তাহলে তা হাসিল করতে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত থাকা। এর একটা ভালো উদাহরণ হতে পারে জার্মান অলিম্পিক ওয়েট লিফটার ম্যাথিয়াস স্টেইনার, যিনি 3বার লিফট তুলতে গিয়ে ব্যর্থ হন। সে এখানে তার ফাইনাল লিফট উঠাতে যাচ্ছিল। এর আগে ম্যাথিয়াসের 3 অ্যাটেম্পট ফেল হয়েছিল। সে এখন কম্পিটিশনে 3rd পজিশনে ছিল। ম্যাথিয়াস ক্লান্ত ছিল আর ফাইনাল লিফটে গোল্ড মেডেল জেতার জন্য ম্যাথিয়াসকে 258 কেজি ওজন তুলতে হতো, যা এর আগে ম্যাথিয়াস কখনোই উঠায়নি।
সবার মনে হচ্ছিল ম্যাথিয়াস এবারও ব্যর্থ হবে, কিন্তু তার মনে তো তখন অন্য কিছু চলছিল। ঠিক 1 বছর আগে তার স্ত্রী সুজান গাড়ি দুর্ঘটনায় মারা যান। সুজান ম্যাথিয়াসের সবচেয়ে বড় সমর্থক ছিলেন, আর তার স্বপ্ন ছিল ম্যাথিয়াসকে অলিম্পিকে গোল্ড মেডেল জিততে দেখা। তাই এই অলিম্পিকে ম্যাথিয়াসের একটা পার্সোনাল মিশন ছিল, মৃত স্ত্রীর জন্য অলিম্পিকে গোল্ড মেডেল জেতা। আর তার এই দৃঢ় প্রতিজ্ঞার জন্য 258 কেজি ওজন কাঁধে তুলে নিলেন। জয়ী হওয়ার পরপরই ম্যাথিয়াস অনেক আবেগপ্রবণ হয়ে পড়েন। স্ত্রীর কথা মনে করে অনেক জোরে জোরে কাঁদতে শুরু করেন। শেষে যখন তাকে স্বর্ণপদক দেওয়া হয়, তখন তিনি তার স্ত্রীর ছবির সাথে তা উদযাপন করেন। ম্যাথিয়াস এই অসম্ভব কাজ করতে পেরেছিল, তার কারণ হলো এর পিছনে তার মৃত স্ত্রীর স্মৃতি ছিল। আর এই নীতিটাই হলো কোকোরোজাশি, যার মাধ্যমে মানুষ এমন কাজগুলো করতে সক্ষম হয় যা তার পক্ষে স্বাভাবিক পরিস্থিতিতে করাটা অনেকটাই অসম্ভব। নাম্বার 4, সুহারি। সু মানে ফলো দ্য রুলস, হা মানে ব্রেক দ্য রুলস, রি মানে মেক ইউর অন রুলস। এর একটা ভালো উদাহরণ হতে পারে ইলন মাস্ক। সে প্রথমে সুব্যবহার করেন, মানে ফলো দ্য রুলস। এই স্টেজে সে স্পেস এক্সপার্টদের কাছ থেকে রকেট বানানো শিখেন, সকল রুলস এবং কনসেপ্টগুলো শেখা শুরু করেন। এরপর আসে হা মানে ব্রেক দ্য রুলস। এই স্টেজে সে এবং তার টিম রিইউজেবল রকেট তৈরি করেন, টেস্ট করেন এবং ভার্টিক্যালি ল্যান্ড করান। আর সবার শেষে আসে রি মানে মেক ইউর অন রুলস। এই স্টেজে সে এমন কাজ করে যা অন্যদের পক্ষে অলমোস্ট ইম্পসিবল ছিল, যেমন ফ্যালকন 9 রকেটের সামনে স্পেস ক্যাপসুল লাগিয়ে 2 জন নভোচারীকে স্পেস স্টেশনে পাঠান। এখন আমাদের মাঝে অনেকেই বলবে, স্পেস স্টেশনে তো নভোচারীরা রেগুলারই যায় আসে। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো স্পেস এক্স একটা প্রাইভেট কোম্পানি, এবং 2011 সালের পর আমেরিকা যখন তাদের স্পেস যান বন্ধ করে, তখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে নভোচারী পাঠাতে রাশিয়ার সাহায্য নিতে হতো। আর প্রতি একজন নভোচারীকে মহাকাশে পাঠাতে এবং ফিরিয়ে আনতে খরচ হতো প্রায় 600 কোটি টাকা। এরপরে থেকে শুধু স্পেস এক্স না, আর কোনো প্রাইভেট কোম্পানিকেই নভোচারী পাঠাতে এত অর্থ দিতে হয়নি। নাম্বার 5, জ্ঞান বারো। জাপানি শব্দ জ্ঞান বারো, এর অর্থ হলো আপনার সামনে পরিস্থিতি যাই থাকুক আপনার নিজের সেরাটা দেওয়া এবং কাজে নিষ্ঠাবান ও একাগ্র থাকা। কোনো পরিস্থিতি আমাদের ব্যর্থ করতে পারবে না। আপনি শুধু মনোযোগের সাথে সেরাটা দিতে থাকুন এবং আপনার সীমাবদ্ধতা বজায় রাখুন, কখনো হাল ছাড়বেন না। এর একটা উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক তরুণ সৈনিক, জাপানি এক সৈনিক যার নাম সোয়েসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাম নামের একটি দ্বীপে তাকে পোস্টিং করা হয়। 1944 সালে আমেরিকা যখন দ্বীপটি দখল নেয়, তখন তার কমান্ডার আদেশ দেয়, তোমার সাথে যাই ঘটুক না কেন তুমি আত্মসমর্পণ করবে না। সোয়েসি অর্ডার ফলো করেন এবং তার 9 জন সৈন্যকে সাথে নিয়ে গুহায় আত্মগোপন করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, জাপান আত্মসমর্পণ করে। কিন্তু জাপান থেকে 1000 কিলোমিটার দূরে থাকা সোয়েসি তা জানত না, আর তার কমান্ডারের আদেশ মতো পরবর্তী 27 বছর তিনি ওই দ্বীপেই থেকে যান। তিনি তার সঙ্গীদের বলতেন, আমাকে এখানে লুকানোর নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ না ফেরার নির্দেশ দেওয়া হয় আমি এখানেই থাকব। অবশেষে 24শে জানুয়ারি 1972 সালে কিছু লোক সোয়েসিকে খুঁজে পান। তখনই তিনি জানতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 27 বছর আগেই শেষ হয়ে গেছে। এতগুলো বছর অকারণে কষ্ট করার পরেও সোয়েসি অনুতপ্ত নন, বরং তিনি জাপানের রাজার কাছে গিয়ে বলেন, আমি দুঃখিত, কারণ আমি সময় মতো জাপানের সেবা করতে পারিনি, কিন্তু প্রয়োজনে এখনো আমি জাপানের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এই গ্যাংবারো কৌশলের আরও একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো বেথানি হ্যামিল্টন, যিনি একজন পেশাদার সার্ফার ছিলেন। মাত্র 13 বছর বয়সে হ্যামিল্টন হাঙরের কামড়ে বাম হাত হারিয়েছিলেন। এর ঠিক 1 মাস পর এক হাতে সার্ফিং শিখে আবার সার্ফিং শুরু করেন। পরে তিনি অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও জিতেছিলেন এক হাতে সার্ফিং করে। এখানেই শেষ নয়, তার প্রচেষ্টা এবং সাফল্যের উপর একটা মুভিও তৈরি করা হয়েছিল। আজকের ভিডিওর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দুটি উদাহরণ। এই দুটি উদাহরণই আমাদের শেখায় কখনোই হাল ছাড়া যাবে না, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। নাম্বার 6, শোষিন। বিলিনিয়ার মার্ক বেনিয়ফ তার একটা ইন্টারভিউতে এই টেকনিক সম্পর্কে বলেছিলেন। শোষিনের অর্থ হলো বিগিনার্স মাইন্ড। একজন বিগাইনার যেমন কোনো কিছু শেখার জন্য অনবরত শিখতে থাকে,
বিষয়টা ঠিক তেমনই। আর বেনিয়োগ নিজেই তার বিজনেসে একজন শিক্ষানবিশ এবং তিনি তার শিক্ষানবিশ মনের গুরুত্ব ব্যাখ্যা করেন এই ইন্টারভিউতে। আমরা যখন কোনো কাজ শুরু করি সেটা নিয়ে বিগিনাররা একরকম চিন্তা করে আর অভিজ্ঞরা অন্যরকম চিন্তা করে। বিগিনাররা সবসময় কিভাবে কাজটি করতে হবে সেটা নিয়ে ভাবতে থাকে, আর অভিজ্ঞরা জানে কিভাবে কাজটি হবে এবং সেই অনুযায়ী কাজটি করতে শুরু করে। বিগিনার্স মাইন্ড সবসময় নতুন দৃষ্টিকোণ থেকে নতুনভাবে সবকিছু চিন্তা করতে থাকে। মার্কের মতে বিগিনার্স মাইন্ডের থিঙ্কিং লেভেল এক্সপার্ট মাইন্ডের থিঙ্কিং লেভেলের থেকে অনেক বেশি। আমি বলছি না আপনাকে সবসময় বিগিনার থাকতে হবে, আপনি যদি এক্সপার্ট হন তারপরও আপনার বিগিনারের মতো চিন্তা করা উচিত, কারণ এতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মার্ক বলেন, প্রতি বছর আমাদের কোম্পানিতে একটা মিটিং করি যাতে একটা পেপারে লেখা থাকে কিভাবে আমরা কোম্পানি গ্রো করতে পারবো। সেখানে এমন কিছু প্রশ্ন লেখা থাকে যেমন, আমরা এই বছর কি অর্জন করব, আমাদের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখছে। আমাদের সবার জীবনেই পাস্ট এক্সপিরিয়েন্স থাকে। অনেকেই সেই এক্সপিরিয়েন্সের আলোকে ভালো ডিসিশন নিতে পারে, আবার অনেকেই রং ডিসিশন নিয়ে ফেলে। মার্ক ও তার দল ওই মিটিংয়ে অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্য পূরণে সুশীল কৌশলটি অনুসরণ করে। আর এভাবেই তার কোম্পানি আজ $300 মিলিয়ন কোম্পানিতে পরিণত হয়েছে। আজ এই ভিডিওতে যে 6টি জাপানি কৌশল আলোচনা করা হলো তা মেনে চললে আপনি খুব সহজেই অলসতা কাটিয়ে উঠে জীবনে সাকসেসফুল হতে পারবেন। ভালো থাকবেন সবাই।